নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সৌরদীপ অধিকারী, মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের এই অনুষ্ঠানে আন্তরিকভাবে স্বাগত জানাই। শিক্ষা ও সংস্কৃতি আমাদের আজকের এই অনুষ্ঠানের বিষয়। আমাদের চেতনার মেরুদণ্ড, সামাজিক মূল্যবোধের ভিত্তি এবং একই সাথে মানুষের মন ও চরিত্র গঠনের মূল চালিকা শক্তি। আজ অতিথি বক্তা হিসেবে এমন একজন প্রাজ্ঞ ব্যক্তিত্ব আমাদের মধ্যে রয়েছেন, যিনি এই দুটি বিষয়কে শুধু অধ্যয়ন করেননি, বরং নিজের জীবন চর্চার স্তরে উন্নীত করেছেন সার্থক উপায়ে। তিনি শুধু একজন পণ্ডিত নন, বাংলা তথা ভারতীয় ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য, সমাজ মনস্তত্ত্ব, ঐতিহ্য, লোক সংস্কৃতি, দেবদেবী তত্ত্ব থেকে শুরু করে সামগ্রিক মানব মূল্যবোধ নিয়ে বহু গবেষণা, চর্চা এবং অধ্যয়ন করেছেন। ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের অভিনব রেখা তার লেখা, বক্তব্য এবং চিন্তা এখান থেকে এটা সাউন্ডটা ইয়ে করতে হবে না, এটার সঙ্গে কানেকশনটা দিতে হবে। এক দীর্ঘ সময়কাল ধরে তিনি একাধারে যুক্ত রয়েছেন শিক্ষকতার সঙ্গে এবং একই সাথে অধ্যাপনার সঙ্গেও। জাতীয় স্তরে তার প্রাপ্ত উল্লেখযোগ্য সম্মাননাগুলি হল আম্বেদকর সমাজ আচার্য গোল্ড মেডেল, নজরুল গোল্ড মেডেল অ্যাওয়ার্ড, বঙ্গরত্ন সাহিত্য সম্মান অ্যাওয়ার্ড, বিদ্যাসাগর শ্রদ্ধার্ঘ্য অ্যাওয়ার্ড ইত্যাদি। আন্তর্জাতিক স্তরে তিনি যে সম্মাননাগুলি পেয়েছেন: ইন্টারন্যাশনাল গোল্ড মেডেল অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল মৈত্রী স্মারক সম্মান অ্যাওয়ার্ড, স্মারক সম্মান অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল সাহিত্য অ্যান্ড কালচারাল উৎসব ইত্যাদি। তার প্রাপ্ত সম্মাননা, জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি ইত্যাদি শিক্ষা ও সংস্কৃতির প্রতি তার আন্তরিক নিবেদনের এক সুস্পষ্ট এবং সুউজ্জ্বল স্বাক্ষর বহন করে। এইরকম একজন গুণী ব্যক্তিত্বের কাছ থেকে আজ আমরা শিক্ষা ও সংস্কৃতি বিষয়টিকে এক অভিনব ও নতুন দৃষ্টিকোণ থেকে শুনতে পাব। আমাদের সকলের কাছে এটি একটি সৌভাগ্যের বিষয়। তাই এই আলোচনা অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি সৌরদীপ অধিকারী, মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে আজকের বিশিষ্ট বক্তা ডক্টর অপূর্ব কুমার বিশ্বাস মহাশয়কে সশ্রদ্ধ অভিবাদন এবং শ্রদ্ধা নিবেদন করি। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমরা মোদক ইনস্টিটিউটের পরিচালনায় শিক্ষা এবং সংস্কৃতি এই বিষয়ে আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। দীর্ঘদিন আমি যে শিক্ষা জগতে আছি, যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, সেটাই আমরা শেয়ার করব। প্রথমে আমরা শিক্ষা বিষয়ে আলোচনা করব, তারপর আসবো সংস্কৃতিতে। প্রথমেই জানি আমরা যে শিক্ষা কাকে বলে, সেটা আমাদের জানতে হবে। শিক্ষা বিষয়ে অনেক মতামত আছে। আমরা এখানে বিবেকানন্দের যে চিন্তা ভাবনা, সেই শিক্ষা বিষয়ের উপরই আমরা গুরুত্ব দেব এবং জেনে নেব। স্বামী বিবেকানন্দ বলেছেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। বাংলায় তর্জমা করলে যেটা দাঁড়ায়, সেটা হচ্ছে শিক্ষা হলো অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ। এখন অন্তর্নিহিত সত্তাটা কি, সেটাও আমাদের জানতে হবে।
অন্তর্নিহিত সত্তাটা কোথা থেকে এলো? অন্তর্নিহিত সত্তা মানে হচ্ছে পিতা মাতার কাছ থেকে আমরা জন্মসূত্রে যে অভিজ্ঞতা অর্থাৎ যে জ্ঞান আমরা পাই, সেইটাই হচ্ছে আমাদের অন্তর্নিহিত সত্তা। পিতামাতা থেকে জিনের মাধ্যমে আমাদের বৈশিষ্ট্যটা আসছে, সেই বৈশিষ্ট্যটাই হচ্ছে অন্তর্নিহিত সত্তা। তাহলে সেই শিক্ষাটা হচ্ছে অন্তর্নিহিত সত্তার বিকাশ, কিন্তু সেটা রোড মেমোরি নয়, মুখস্থ বিদ্যা নয়। ভেতরের যে গুণাবলী আছে তার পূর্ণ বিকাশ ঘটাতে হবে। তাহলে সেই পূর্ণ বিকাশ ঘটাতে গেলে যে কোনো বিষয়ের, যে কোনো সাবজেক্টের আমাদের গভীর থেকে গভীরতর জায়গায় ঢুকতে হবে, যেটাকে আমরা বলছি লার্নিং। অর্থাৎ বিষয়ের গভীরে গিয়ে আমাকে ব্যাপারটাকে বুঝতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে, এবং সেটাকে আমি এক্সপ্রেস করব, প্রকাশ করব, তবেই সেটা হবে শিক্ষা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে রোড মেমোরি, মুখস্থ বিদ্যা দিয়ে আমরা পাস করে যাই। পাস ফেলের সঙ্গে শিক্ষার কোনো সম্পর্ক নেই। শিক্ষা হচ্ছে সেই বিষয়ে যেটা আমরা হৃদয়ঙ্গম করব, নিজে শিখব এবং অন্যকে আমরা শিখাতে পারব, সেটাই হবে প্রকৃত শিক্ষা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দুঃখ করে বলেছিলেন, প্রকৃত শিক্ষার অভাব। প্রকৃত শিক্ষাটা কি? প্রকৃত শিক্ষা হচ্ছে মনুষ্যত্বের বিকাশ। সেই বিকাশ যদি না হয়, তাহলে কেবল ক্লাসে উঠলাম, এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে গেলাম, তাহলে হয়তো শিক্ষা হলো, কিন্তু প্রকৃত শিক্ষা হলো না। তাই আমরা যারা শিক্ষা জগতের সঙ্গে আছি, শিক্ষক রয়েছি, আমাদের চেষ্টা করতে হবে আগামী প্রজন্মকে প্রকৃত শিক্ষা দেওয়া। লার্নিং মানে সেই শিক্ষা পেয়ে তারা, শিক্ষার্থীরা যাতে আগামী দিন সৃজনশীল কিছু কাজ করতে পারে, গঠনমূলক কাজ করতে পারে, তাহলেই হবে সেটা শিক্ষার প্রকৃত গুরুত্ব দেওয়া। আমাদের দেশে যেটা হয় বা চলছে আর কি, সেটা হচ্ছে পরীক্ষা নির্ভর শিক্ষা। শিক্ষা পরীক্ষা নির্ভর নয়। শিক্ষার মাধ্যমে নিজের শুদ্ধিকরণ ঘটে, আত্মার শুদ্ধিকরণ ঘটে। আমরা প্রতিদিনই চলি, চলি আর দেখি, দেখি আর শিখি, শিখি আর সমৃদ্ধ হই, ঋদ্ধ হই। নিজেকে ঋদ্ধ করতে হবে, সমৃদ্ধ করতে হবে, জীবনকে সার্থক করতে হবে। আমি যেটা শিখবো, সে যে কোনো শিক্ষাই হোক না কেন, সেই শিক্ষার গভীরে যেতে হবে। সেটা কেন হলো সেটা জানতে হবে। সেটা যদি আমি না বুঝতে পারি, তাহলে যিনি জানেন তার সঙ্গে আমার কথা বলতে হবে, জানতে হবে, ইন্টারাকশন করতে হবে। স্যার পড়াচ্ছেন, আমি চুপ করে রইলাম, মুখস্থ বিদ্যা, সেটা কিন্তু আমার প্রকৃত শিক্ষা হলো না। আমাকে ইন্টারাকশন করতে হবে, স্যারকে প্রশ্ন করতে হবে, স্যার কেন এটা হলো, বা বাবা মাকে জিজ্ঞেস করতে হবে, বা যিনি ওই বিষয়ে এক্সপার্ট তাকে জিজ্ঞেস করতে হবে। আমাদের মনে রাখতে হবে শিক্ষার তিনটি রূপ রয়েছে। একটা হচ্ছে ফর্মাল এডুকেশন, যেটা আমরা স্কুলের ক্লাসে পড়াই। সেখানে একটা ধরাবাঁধা সিলেবাস আছে, পরীক্ষা আছে, সময়ের ব্যাপার আছে, যেটাকে আমরা বলছি ফর্মাল এডুকেশন। এই ফর্মাল এডুকেশনের বাইরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইনফর্মাল এডুকেশন। বিশ্বজোড়া পাঠশালামুর সবার আমি ছাত্র। অর্থাৎ ইনফর্মাল এডুকেশনের ক্ষেত্রে আমার পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমি শিখতে পারি, এবং সেই মনটাকে তৈরি করতে হবে। শেখার যে মন, জ্ঞান পিপাসা সবসময় থাকতে হবে। সেখানে কে আমাকে শেখাবে? সেখানে হচ্ছে প্রকৃতি। প্রকৃতি হচ্ছে হেডমাস্টার, প্রকৃতি আমাকে শেখাবে ইনফর্মাল এডুকেশনের ক্ষেত্রে। এবং তৃতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে
নন ফর্মাল এডুকেশন, ডিস্টেন্স এডুকেশন। আমার বয়স হয়েছে ঠিক আছে, কিন্তু যদি আমার শেখার ইচ্ছা থাকে, আমি ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করতে পারি, নিজেকে ঋদ্ধ করতে পারি। জীবন তো একটাই, উই আর দ্য গেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে এসছি আমরা 60-70 বছরের জন্য, তারপরে চলে যেতে হবে। যতক্ষণ আছি, যাবৎ আছি তাবৎ শিখি, রামকৃষ্ণ দেবের কথা। এডুকেশন হ্যাজ নো এন্ড, শিক্ষার কোনো শেষ নেই। এডুকেশন ইজ লাইফ লং প্রসেস, জীবনব্যাপী প্রক্রিয়া। এডুকেশন ইজ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট ইজ এডুকেশন। শিক্ষাই মানিয়ে নেওয়া এবং মানিয়ে নেওয়াই শিক্ষা। এডুকেশন স্টার্ট ফ্রম উম অ্যান্ড এন্ড টু টম, অর্থাৎ মাতৃগর্ভ থেকে শুরু হয়, কবরে গিয়ে শেষ হয়। একটা নির্দিষ্ট একাডেমিক ইয়ারের পর এমএ পাস বা বিএ পাসের পরে সব শিখে ফেলেছি, এটা আমাদের ভুল ধারণা। সবসময় আমাদের শিখতে হবে, সবসময় আমাদের নিজেকে ঋদ্ধ করতে হবে। এবং শিখতে গেলে যেটা সবচেয়ে বড় হাতিয়ার, সেটা হচ্ছে মনোসংযোগ। শিক্ষার মূল বিষয় যেটা, সেটা মনোসংযোগ। এই মনোসংযোগের যদি না থাকে, কখনোই জীবনে সফল হওয়া যাবে না। দরকার হার্ড ওয়ার্কিং, কঠোর পরিশ্রম, দরকার অধ্যবসায়, পার্সিভিয়ার, ডিসিপ্লিন, সেলফ কনফিডেন্স, সেলফ স্টিম, যেটাকে বলছি আমরা আত্মসম্মান। এইগুলো আমাদের অর্জন করতে হবে। শ্রদ্ধাবান লগতে বিনয় জ্ঞানম, অর্থাৎ কেবলমাত্র শ্রদ্ধাবানরাই জ্ঞান অর্জন করতে পারে। জ্ঞান পিপাসায় আমাদের সবসময় নিরত থাকতে হবে, সবসময় আমাদের কিছু না কিছু শিখতে হবে। এই মানসিকতা আমাদের সবসময় থাকবে। সবটা আমি জানবো না ঠিকই, কিন্তু আমাদের শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবার আমি আসছি নারী শিক্ষার ক্ষেত্রে। আমরা সকলেই জানি যে একটা পাখির দুটো ডানা থাকে। যদি একটা ডানা আমরা কেটে দেই, তাহলে কিন্তু পাখিটা মুখ থুবড়ে পড়বে। সমাজেরও দুটো ডানা, একটা হচ্ছে নারী এবং একটা পুরুষ। নারীকেও যথার্থ শিক্ষায় শিক্ষিত করতে হবে, এটা আমাদের দায়িত্ব, সামাজিক দায়িত্ব। কারণ যদি নারীরা শিক্ষিত না হয়, তাহলে সমাজ আলোকিত হবে না। সমাজকে আলোকিত করতে গেলে নারীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। ওমেন এম্পাওয়ারমেন্ট, নারীকে শক্তিশালী করতে হবে, নারীকে স্বনির্ভরশীল করে তুলতে হবে। যেটা প্রিয় কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, জাগো নারী জাগ্য বণী শিখা। জাগো নারী জাগো বর্ণী শিখা, নারী জাগরণ, নারী স্বাধীনতা। কারণ আমরা সকলেই জানি, মাদার অ্যান্ড ফাদার আর দ্য বেস্ট টিচার অফ দ্যাট চাইল্ড। পৃথিবীর সব থেকে বড় শিক্ষক যদি থাকে, সেটা হচ্ছে মা এবং বাবা, বিশেষ করে মা। প্রথম শিক্ষিকা যিনি জীবনে আমাদের, তিনি হচ্ছেন মা। প্রথম বিদ্যালয় হচ্ছে মায়ের কোল। মায়ের মতো শিক্ষা কেউ দিতে পারবে না। হ্যাঁ, প্রশ্ন উঠবে যে মা কি একাডেমিক শিক্ষা দিতে পারবে? হ্যাঁ, পারবে। সবসময় একাডেমিক শিক্ষা দিয়েই শেষ হয় না। সামাজিক শিক্ষা, মাই সবকিছু শিখিয়ে দেয়, কে বাবা, কে মা, কোনটা কি। অতএব আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব হচ্ছে নারীদের যথার্থভাবে শিক্ষিত করে তোলা, নারীদের মূল স্রোতে ফিরিয়ে আনা, নারীদের মর্যাদা দেওয়া। তবেই সমাজ আলোকিত হবে।
কারণ একটি কয়েনের দুটো অংশ থাকে, একটা হেড একটা টেল। হেড আছে টেল নেই, বাজারে চলবে না। টেল আছে হেড নেই, বাজারে চলবে না। একে অপরের পরিপূরক, নারী এবং পুরুষ একে অপরের পরিপূরক। নারীদের যোগ্য মর্যাদা দিয়ে তাদের শিক্ষিত করে তুলতে হবে, তবেই সমাজ আলোকিত হবে, সুন্দর সন্তানের জন্ম হবে, সন্তানরা সুশিক্ষিত হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা আসছি সংস্কৃতির ক্ষেত্রে। সংস্কৃতির ক্ষেত্রে আসার আগে আমি আরেকটা দিক উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে শিশু শিক্ষা। এটা ভীষণ চ্যালেঞ্জিং ব্যাপার। আপনারা দেখে থাকবেন যে বিভিন্ন বিদেশের বিভিন্ন শিক্ষা, জাপান, আয়ারল্যান্ড, বিভিন্ন দেশের যদি শিক্ষার ক্ষেত্রে দেখেন, প্রাইমারি স্কুলে সব থেকে শিক্ষিত মানুষদের শিক্ষক হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। তার মূল ভিত্তিটাই হচ্ছে প্রাইমারি স্কুল, শিশুরা। সেই ভিত্তিটা যদি ঠিক না থাকে, আগামী দিন কিন্তু তারা সুশিক্ষিত হবে না। মনোবিদরা বলেছেন শিশুরা বেসিক্যালি চঞ্চল হয়, বড়দের শেখানো খুব সহজ, কিন্তু শিশুদের শেখানো ভীষণ কঠিন ব্যাপার, ভীষণ ধৈর্যের ব্যাপার। শিশুদের শেখাতে গেলে মনোবিদরা বলছেন শিশুরা সাধারণত পড়তে চায় না, এটা তাদের বৈশিষ্ট্য। কিন্তু সেই সব শিশুদের ডাইভার্টেড মাইন্ডটাকে যদি কনভার্টেড করতে হয়, তাহলে শুধু পুঁথিগত বিদ্যা নয়, শিশুদের সঙ্গে মিশতে হবে, বন্ধুর মতো মিশতে হবে। টিচার শুড বি ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। আমার অনেক একাডেমিক ক্যারিয়ার আছে, আমি অনেক পণ্ডিত, অনেক কিছু জানি, এটাই বড় কথা নয়। আমি কতটুক দিতে পারছি, শিশুদের কতটা আমি তৈরি করতে পারছি, সেটাই বড় কথা। তাদের সঙ্গে বন্ধুর মতো মিশতে হবে। নো দ্য চাইল্ড, শিশুকে জানতে হবে সে কি চাইছে, কোথায় তার ল্যাকুনা, কোথায় তার অসুবিধা, সেগুলো আমাকে জানতে হবে, বুঝতে হবে। রিড দ্য চাইল্ড, চাইল্ড ইজ এ বুক, রিড ফ্রম পেজ টু পেজ। শিশুকে পড়তে হবে, জানতে হবে কি চাইছে সে। তাদের সঙ্গে খেলাধুলায় মেতে উঠতে হবে, খেলাধুলা একটা পার্ট অফ লাইফ, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, খেলাধুলার সুযোগ দিতে হবে। এবং শুধু লেকচার মেথড নয়, যেটা আমাদের ভারতবর্ষে হয়, শুধু লেকচার মেথড। লেকচার মেথড কতক্ষণ ভালো লাগে? বহু শিক্ষা পদ্ধতি রয়েছে, যেখানে লেকচার মেথড, ডেমনস্ট্রেশন মেথড, ল্যাবরেটরি মেথড, স্কারশন মেথড। শুধু লেখার ক্লাসে আমি লেকচার দিলাম, তাহলে কিন্তু মনোটোনাস হয়ে যাবে। একজন মানুষকে তারা কতক্ষণ সহ্য করে? চোখ বেশিক্ষণ কাউকে সহ্য করে না, এটা সাইকোলজির কথা। তাই অভিনবত্ব কিছু আনতে হবে, এলটিএম, নতুন নতুন এলটিএম আনতে হবে। এলটিএম মানে হচ্ছে লার্নিং টিচিং মেটেরিয়াল। আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে গিয়ে শুধু লেকচার দিয়ে আসছি, কতক্ষণ আমাকে সহ্য করবে? তাদের খেলাধুলার সঙ্গে অংশগ্রহণ করতে হবে, তাদের ভ্রমণে নিয়ে যেতে হবে, তাদের বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যেতে হবে, মাঝে মাঝে অনুষ্ঠান করতে হবে, পারফর্মিং আর্টের ব্যবস্থা করতে হবে। পারফর্মিং আর্ট মানে হচ্ছে গান, নাচ, কবিতা, এইসব বিষয়ে তাকে সুযোগ দিতে হবে। এছাড়া ফাইন আর্টের ব্যবস্থা করতে হবে। ফাইন আর্ট মানে হচ্ছে ড্রয়িং। আমরা জানি, মনোবিজ্ঞানীরা বলেছেন ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, ব্যক্তি স্বাতন্ত্র্য। পৃথিবীতে যতশো কোটি লোক আছে, ততশো রকমের, এমনকি যারা যমজ তারাও এক নয়। ফলে পৃথিবীর সবাই এক হবে না।
প্রত্যেকটা মানুষের বৈশিষ্ট্য আলাদা আলাদা। তাহলে ৮০-৯০ জন বাচ্চাকে আমি যখন পড়াচ্ছি তখন তাদের মন তো আলাদা, তাদের জানতে হবে তারা কি চাইছে। স্টোরি টেলিং মেথড ইউজ করতে হবে, নাটকের মাধ্যমে পড়াতে হবে, অভিনবত্ব আনতে হবে টিচিং এর ক্ষেত্রে। ঠোঁটবড়ি খাড়া খাড়াবড়ি ঠোঁট যদি চলে তাহলে পাস করে যাবে ঠিকই, ক্লাসে উঠবে ঠিকই, কিন্তু প্রকৃত শিক্ষায় তারা কিন্তু শিক্ষিত হবে না। প্রত্যেকটা ছাত্রকে আমাকে ইন্ডিভিজুয়াল ভাবে, আলাদা আলাদা ভাবে আমাকে স্টাডি করতে হবে। কারণ আই এম এ টিচার, আমি ছাত্রের বন্ধু, আমি ফিলোসোফার, আমি গাইড। গাইডের কাজ কি? গাইডের কাজ হচ্ছে ছাত্রকে গাইড করা। আমি কাউকে কিছু শেখাতে পারি না, আই হ্যাভ নো পাওয়ার। আমাদের বিখ্যাত একটা কথা আছে, ঋষি অরবিন্দের কথা, নাথিং ক্যান বি টট, এভরিথিং হ্যাজ টু বি লার্ন। আমি কাউকে কিছু শেখাতে পারি না, সে নিজেই শিখবে, কারণ তার মধ্যে প্রতিভা আছে, জন্মসূত্রে সে প্রতিভা পেয়েছে। শিক্ষকের কাজ হচ্ছে শুধু সেই প্রতিভাটাকে জাগরিত করা ফ্রেন্ড হিসাবে। নাথিং ক্যান বি টট, এভরিথিং শুড বি লার্ন, বিখ্যাত কথা। বিবেকানন্দ এটাকে সমর্থন করেছেন। আমরা বলি যে আমি ওকে শেখালাম, আমি ওকে মানুষ করেছি, ভুল ধারণা। আমি নই, সেই তৈরি হয়েছে, তার কোয়ালিটি, কোয়ান্টিটি নয়, কোয়ালিটির গুরুত্ব দিতে হবে, কোয়ালিটি বের করে আনতে হবে। তার মধ্যে যে কোয়ালিটি সেটাকে আমাকে স্টাডি করতে হবে, কি চাইছে সে, তার কোয়ালিটি কোন দিকে, খেলার দিকে, গানের দিকে, কবিতার দিকে, সমাজসেবার দিকে। সেটা শিক্ষক হিসেবে আমার কাজ, অন্যতম কাজ। দীর্ঘদিন সেটা করেছি, এখনো করি। তাহলে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমি কাউকে খারাপ বলছি না, ল্যাবের অভাব, ল্যাবরেটরির অভাব, কো কারিকুলাম অ্যাক্টিভিটির অভাব, আমরা 25 পেলে পাস করে যাচ্ছি, ভেরি ব্যাড। মাস্টারি লার্নিং কাকে বলে? মাস্টারি লার্নিং হচ্ছে যখন সেই ছাত্রটি কোনো একটা বিষয়ে 80 থেকে 90% নাম্বার পাবে, তবেই সে গেট পাস পাবে অন্য ক্লাসে যাওয়ার জন্য। একটা সাবজেক্টে যদি সে 80 থেকে 90% অর্থাৎ মাস্টারি লার্নিং যদি তার মধ্যে না থাকে, তাহলে সে কিছুতেই অন্য ক্লাসে যেতে পারে না, ধরতে পারবে না। তাকে সেইভাবে তৈরি করতে হবে আমাদের 80 থেকে 90% পাওয়ার। সেটা আমাদের দায়িত্ব। আমরা যারা দায়িত্বে রয়েছি, শিক্ষা জগতের সঙ্গে যুক্ত রয়েছি, সেটা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। কারণ শিক্ষকতাটা কোনো অফিসের কাজ নয়। পৃথিবীতে দুটো নোবেল প্রফেশন আছে, একটা হচ্ছে ডাক্তারি আর একটা হচ্ছে শিক্ষক। নোবেল প্রফেশন, মানুষ গড়ার কারিগর, সমাজ গড়ার কারিগর, সমস্ত দায়িত্ব নিতে হবে। শিক্ষকতার মানেটা কি? শিক্ষকতার মানে হচ্ছে সি ফর যেটা শিষ্টাচার, ক ফর কর্তব্য, খ ফর ক্ষমা। শিষ্টাচার, কর্তব্য এবং ক্ষমা থাকতে হবে। শিক্ষক মানে হচ্ছে যে স্কুলে কলেজে পড়াচ্ছে সে নয়, যিনি শিক্ষিত তিনিই শিক্ষক। তিনি সবজিও বিক্রি করতে পারেন, তিনি মাছ ধরতে পারেন, মাছ ধরা তার একটা কোয়ালিটি, তিনি মাছ ধরার শিক্ষক। আমি তো পারবো না। যিনি লাঙল চাষ করে তিনি লাঙল চাষের শিক্ষক, কারণ তিনি ভালো লাঙল চাষ করতে পারে। আমি পারবো না এটা। প্রত্যেকের মধ্যে কোয়ালিটি আছে। ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, ভগবান বলুন, যিশু বলুন, প্রত্যেকের মধ্যে একটা কোয়ালিটি দিয়ে পাঠায়। সেই কোয়ালিটিটা বিকশিত করতে হবে, তবেই তো শিক্ষা।
শিক্ষা শিক্ষা শিক্ষা, আমি শিক্ষিত বলে চলবে না। আমি কি প্রকৃত শিক্ষিত হতে পেরেছি? নো দাই সেলফ, নিজেকে জানতে হবে যে আমি কতটা হতে পেরেছি এবং কতটা আমি দিতে পেরেছি। শিশুকে মানুষ করতে হবে, আলোকিত করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে যদি আলোকিত করতে হয়, সমাজকে আলোকিত করতে হয়, তাহলে হচ্ছে শিক্ষা দরকার। কারণ শিক্ষা হচ্ছে অন্তরের সম্পদ, কাউকে দেখানো যায় না। আমাদের শিশুদের শিক্ষিত করে তুলতে হবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের কর্ণধার। সমাজকে সে চালাবে, আমি থাকবো না। উই আর দ্য গেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমরা পৃথিবীতে অতিথি হিসাবে এসেছি। কতদিন থাকবো? 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর পরে চলে যেতে হবে। লাইফ ইজ এ রিলে রেস। জীবন মানে হচ্ছে একটা দৌড়, রিলে দৌড়। একজনের দৌড় শেষ হয়ে যাবে, কাঠিটা অন্যকে দিয়ে দিতে হবে। তার দৌড় শেষ হবে, আবার কাঠিটা অন্যকে দেবে। আমি চলে যাব, পড়ে থাকবে আমার সৃজনশীল কাজ। মনকে উন্নত করতে হবে। একটা শিশু যখন জন্মায় তখন তার মনটা থাকে সাদা কাগজের মতো। সে যখন সমাজে আসে, সমাজে এসে যখন তার সামাজিকতা হয়, তখনই সে মানুষ রূপে গণ্য হয়। আর মানুষ রূপে গণ্য হলেই শেষ হয়ে গেল না কিন্তু। ম্যান শুড বি হিউম্যান। যদি হিউম্যান না হয় যায়, সেই জীবন ব্যর্থ, অন্ধকার জীবন। একটা মানুষ ম্যান থেকে হিউম্যান কখন হয়? যখন সেই মানুষটার মধ্যে প্রপার এডুকেশন এবং প্রপার কালচার আসে। যদি প্রপার এডুকেশন এবং প্রপার এডুকেশন, বারবার বলছি, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ধরে বলছি, মানে 100-তে 100 পেলাম পরীক্ষায়, নট প্রপার এডুকেশন। ওটা তো একাডেমিক শিক্ষা, তার প্রকৃত শিক্ষা হয়নি, মনুষ্যত্বের বিকাশ হয়নি। সে বন্ধু করতে পারছে না, তার মধ্যে সহনশীলতা নেই। অঙ্কে 100-তে 100 পেলাম, ইংরেজিতে 100-তে 100 পেলাম, আর আমি মানুষ হয়ে গেছি, নট দ্যাট। প্রকৃত শিক্ষা দরকার, মনুষ্যত্বের বিকাশ, অন্তরাত্মার বিকাশ, ব্রহ্মাত্মার বিকাশ চাই। সেটা বহু সাধনার ফলে হয়। তো কালচারাল হয়ে উঠতে হবে, প্রপার এডুকেটেড হতে হবে, কালচারাল হয়ে উঠতে হবে, সংস্কৃতি মনস্ক হয়ে উঠতে হবে, সংস্কৃতি বান হয়ে উঠতে হবে। সেটা কোনো ইনজেকশন দিয়ে হয় না, সেটা আরোপিত নয়। আমি বললাম তুমি সংস্কৃতবান হও, সে হয়ে গেল, এটা হয় না। শ্রদ্ধাবান লবতে জ্ঞান, তার মধ্যে কোয়ালিটি আছে, ঈশ্বর কোয়ালিটি দিয়ে পাঠিয়েছে, বাবা মা কোয়ালিটি পেয়েছে, সে নিজেই হবে। যদি কোনো মানুষের মধ্যে প্রপার এডুকেশন এবং কালচার যা প্রবেশ করে, দুটোর সংযোগে সে হয় হিউম্যান। পৃথিবীতে মানুষ দেখবেন ভর্তি, কোটি কোটি মানুষ, ম্যান ম্যান ম্যান। হিউম্যান দুই একটা দেখবে হাতে গোনা। এক্সাম্পল বলুন স্যার। মাদার টেরেসা, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, লালন ফকির, যারা বিশ্ব পরিবারের সদস্য হতে চেয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আমি বিশ্ব পরিবারের সদস্য, গোটা পৃথিবী আমার পরিবার। এই যে মন, এই মন কোনো পরীক্ষায় পাস দিয়ে হয় না। 100-তে 100 পেলাম এ হয় না, মনটা তৈরি করতে হয়। লালন ফকির গান লিখেছিলেন সারা বিশ্বের জন্য, নজরুল কবিতা লিখেছিলেন সারা বিশ্বের জন্য, রবীন্দ্রনাথ কবিতা লিখেছিলেন, গল্প লিখেছিলেন, নাটক লিখেছেন সারা বিশ্বের জন্য। কবিদের, গায়কদের কোনো দেশ হয় না, তারা সারা বিশ্বের জন্য এসছে পৃথিবীতে। আমি দমদমের জন্য আসিনি, আমি গোটা বিশ্বের জন্য এসেছি। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, গোত্র, গাত্রবর্ণ, দেশ, এইগুলোকে সংবেদনশীল হতে হবে এইগুলোর প্রতি। উই আর দ্য সেম বোট।
আমরা একই নৌকার যাত্রী, এসছি, কাজ করছি, আবার চলে যাব। রবীন্দ্রনাথ ঠাকুর তার খেয়া কবিতা বলেছে যে কোথা থেকে এসছি জানি না, আমাদের প্রকৃত বাড়ি কোথা সেটাও জানি না। আমরা শুধু বাস্তব পৃথিবীর এই বাড়ি গাড়ি টাকা পয়সা নিয়ে আমরা মেতে উঠেছি, কারণ আমরা হিউম্যান হতে পারিনি। আমি সেইভাবে নিজেকে তৈরি করতে পারিনি বলেই আমি বস্তু জগতের বিষয় নিয়ে আমি মেতে উঠেছি। কিন্তু আমাকে তো চলে যেতে হবে, সেটা ভাবতে হবে তো। তাহলে যাওয়ার আগে নিজেকে পরিশুদ্ধ করতে হবে, রেকটিফিকেশন করতে হবে, আত্মার শুদ্ধিকরণ হতে হবে। শিক্ষাই একমাত্র আত্মার শুদ্ধিকরণ করতে পারে, পৃথিবীর আর কোনো কিছু নেই। শিক্ষা হচ্ছে অন্তরের সম্পদ। এবার আমরা আসছি মূল ভ্যালু এডুকেশন, যেটা আজকের দিনে অত্যন্ত অত্যন্ত একটা বাজে জায়গায় পৌঁছে গেছে। ভ্যালু এডুকেশন, মূল্যবোধের শিক্ষা। মূল্যবোধের শিক্ষার ক্ষেত্রে জ্যাক ডেলর্স তিনি 4টে পিলারের কথা বলেছিলেন ভ্যালু এডুকেশনের ক্ষেত্রে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। শিক্ষার 4টে পিলার। কি পিলার সে 4টে? শিক্ষার 4টে পিলারের প্রথমটা হচ্ছে লার্নিং টু নো, জানার জন্য শিক্ষা। পরীক্ষা পাস করার কথা বলছে না, ভালো করে লক্ষ্য করুন। লার্নিং টু নো, KNOW, জানার জন্য শিক্ষা। আমি জানবো, বুঝবো, আমি ঋদ্ধ হব, আমি সমৃদ্ধ হব। হোয়াট ইজ হট? বিষয়টা কি আমাকে জানতে হবে। রোড মেমোরি করে, মুখস্থ বিদ্যা করে ঢেলে দিয়ে আসলাম আমি পরীক্ষার হলে, 100তে 100 পেলাম, কলার উঁচু করে চললাম, ভেরি ব্যাড। আমি কতটা জানি সেটা বুঝতে হবে। লার্নিং টু নো, জানার জন্য শিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। আমাকে শিখতে হবে। ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, ভগবান বলুন, যিশু আমাকে শিখতে পাঠিয়েছে। আমাকে বাড়ি গাড়ি করার জন্য পাঠায়নি, ব্যাংক ব্যালেন্স করার জন্য আমাকে পাঠায়নি। বলেছে শেখো এবং শেখাও, লার্নিং এন্ড টিচিং। তোমাকে পাঠানো হয়েছে পৃথিবীতে তোমাকে শিখতে এবং শেখাতে, আর কিচ্ছুর জন্য নয়। লার্নিং টু নো, জানতে হবে, মুখস্থ নয়। বিষয়ের গভীর থেকে গভীরে যেতে হবে, যেটা হারিয়ে যাচ্ছে আজকে। খুব দুঃখের বিষয়। নোট চাইছে, MCQ হয়ে গেছে, টিকটাক দিচ্ছে, পাস করে যাচ্ছে। অন্ধকার। নেক্সট পিলার হচ্ছে লার্নিং টু ডু, করার জন্য শিক্ষা। কি করা? কি কাজ করবে সে? হাতে কলমে শিখতে হবে। কোন কাজটাকে প্র্যাকটিক্যাল ভাবে শিখতে হবে। ওই মুখস্থ বিদ্যা চলবে না, রোড মেমোরি চলবে না, ওটা পাপ, অপরাধ। রোড মেমোরি, কারণ আমি তো শিখাতে পারবো না কাউকে, আমি তো শিখিনি, আমি তো মুখস্থ করে পাস করেছি। রোড মেমোরি। প্র্যাকটিক্যাল শিখতে হবে, হাতে কলমে শিখতে হবে। হাতে কলমে শিখলে তবে আমি প্রকৃত শিখতে পারবো এবং অন্যকে শেখাতে পারবো। প্র্যাকটিক্যাল, থিওরি নয়, প্র্যাকটিক্যাল জ্ঞান আমাকে অর্জন করতে হবে। দ্যাট ইজ লার্নিং টু ডু। থার্ড অন, লার্নিং টু লিভ টুগেদার, একসঙ্গে বাঁচার যে শিক্ষা। একসঙ্গে আমাদের বাঁচতে হবে, যৌথভাবে, একা নই। আই এম নট অ্যালোন, আই নয় উই, আমি নই আমরা। আমাদের দেশ, আমার দেশ নয়, আমাদের পৃথিবী। এই আমাদের হতে হবে, সকলকে গুরুত্ব দিতে হবে। মুচি মেথর চামার, বর্ণ, ধর্ম নির্বিশেষে আমরা তো একই দেশের লোক।
কর্মসূত্রে সে মুচি হয়েছে, তার মানে কি সে মানুষ নয়? প্রত্যেককেই রেসপেক্ট করতে হবে। এই রেসপেক্ট করাটাই হচ্ছে প্রকৃত শিক্ষা, যেটা হারিয়ে যাচ্ছে। রিক্সাওয়ালাকে বলছি আমরা, এই রিক্সাওয়ালা, সবজিওয়ালা আমার বাবার বয়সী বলছে, এই কত দাম বল, ভেরি ব্যাড। অথচ আমি শিক্ষিত। আজকে যদি রিক্সাওয়ালা না থাকে তাহলে আমাকে কে নিয়ে যাবে স্টেশনে? আজকে যদি সবজিওয়ালা না থাকে সবজিটা দেবে কে আমাকে? আজকে যদি চাষি না থাকে ধানটা তৈরি হবে কি করে? আমি এই বাবু হয়ে বসছি, কি করে হবে ফুটকোট পরে? আজকে যদি জেলে রাত জেগে মাছ না ধরে তাহলে কি করে মাছটা বাজারে আসবে? আজকে সুইপার যদি আমার বাথরুম পরিষ্কার না করে তাহলে গন্ধ কি হবে? আজকে যদি মেড সার্ভেন্ট আমার কাজ বাসন না বাজে তাহলে বাসনটা নোংরা হয়ে থাকবে। তারা মহান কাজ করে দিচ্ছে। তারা কিছু চায় না, অন্তত রেসপেক্টটা তো দিতে হবে তাদের, যোগ্য সম্মানটা দিতে হবে তাদের। দ্যাট ইজ এডুকেশন। শিক্ষা করে আমরা বললাম চলে গেল, গোল্লাই করে করছে। এডুকেশনটা কি, সেটা ভিতরে ঢুকতে হবে, একটু পাশে বসতে হবে, একটু কথা বলতে হবে, তাকে একটু চা খাওয়াতে হবে, একটু জল খাওয়াতে হবে, দুটো মিষ্টি কথা বলতে হবে। সে তো মানুষ। কর্মসূত্রে সে সুইপার হয়েছে, আর কর্মসূত্রে আমি টিচার। সেও মানুষ, আমিও মানুষ। এই যে সমদৃষ্টি, সাম্যবাদী দৃষ্টি নজরুলের মধ্যে যেটা ছিল, নজরুলকে বিদ্রোহী কবি বলা হয় না, সবাই বলে, ভুল বলে। নজরুল হচ্ছে সাম্যবাদী কবি। সকলের সমান গুরুত্ব চেয়েছিলেন তিনি। তাই আমাদের শিক্ষিত মানুষ হলে সবাইকে গুরুত্ব দিতে হবে। ফোর্থ অন, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, লার্নিং টু বি, মানুষ হয়ে ওঠা। তাহলে প্রশ্ন উঠবে, আমি কি মানুষ নই? আমি কি মানুষ হয়ে জন্মাইনি? উঠতেই পারে। মানুষে জন্মেছি, আকৃতি আমার মানুষ, কিন্তু আমি টু বি হয়ে উঠতে পারিনি। মানুষ হয়ে ওঠা মানে মনুষ্যত্বের বিকাশ। আমাদের দুটো আত্মা থাকে, একটা জন্ম জীবাত্মা, একটা অন্তরাত্মা, ব্রহ্মাত্মা। এই ব্রহ্মাত্মার যখন জাগরণ হবে তখন আমি মনুষ্যত্বের জায়গায় যেতে পারবো। রামকৃষ্ণদেব বারবার বলেছিলেন তোদের চৈতন্য হোক, ওটা পড়েই খালাস আমরা। চৈতন্য কি সেটা জানি আমরা? তাকে বলে চৈতন্য। রামকৃষ্ণদেব বলেছিলেন যে তোদের চৈতন্য হোক। চৈতন্যটা কি সেটা খায় না মাথায় মাকে। চৈতন্য হচ্ছে বিবেকের জাগরণ। বিবেককে জাগাতে হবে এবং নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। বিবেকের জাগরণ। আর কি? বৈরাগ্য। আমি পড়েছি, কোথাও দেখিনি এর ব্যাখ্যা। আমি নিজে এটা ব্যাখ্যা বুঝেছি, জেনেছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাকে পণ্ডিত ভাববেন না, আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি। আগের থেকে বলেছিলাম, প্রথমেই বলেছি, আপনাদের পড়াতে আসিনি, আমি জাস্ট আমার অভিজ্ঞতা শেয়ার করছি। বিবেক এবং বৈরাগ্য, দ্যাট ইজ চৈতন্য। আমি যখন কোনো কিছু পড়ি তার গভীরে যাওয়ার চেষ্টা করি, না পড়লে রেখে দিই, আবার পড়ি, না পড়লে রেখে দিই, আবার পড়ি, অন্যের সঙ্গে কথা বলি। আমি যতক্ষণ না স্যাটিসফাই হই ততক্ষণ আমি ছাড়ি না। চৈতন্য মানে হচ্ছে বিবেক জাগাতে হবে, আর বৈরাগ্য, লোভহীন হতে হবে, বৈরাগ্য আনতে হবে। খালি হাতে এসেছি, খালি হাতেই যাব। জীবন শূন্য থেকে শুরু, শূন্যতেই শেষ, যেটাকে বলে এক্স নিহাইলো। লাইফ স্টার্ট ফ্রম জিরো আর এন্ড টু জিরো। জিরো দিয়ে শুরু, জিরোতেই শেষ। অত লোভ নয়, লোভ সম্বরণ করতে হবে। আমার জন্য ঈশ্বর, আল্লাহ, ভগবান, গড যা লিখে রেখেছে সেটা হবেই। পৃথিবীর কোনো শক্তি নেই সেটা আমার থেকে নিয়ে যেতে পারে। আমার যেটা প্রাপ্তি সেটা আমার হবেই।
পৃথিবীর কোনো ক্ষমতা নেই সেটাকে আমাকে জোর করে আটকাতে পারে। সাময়িক আমার যেটা সেটা আমার আসবেই, জাস্ট ওয়েট এন্ড সি। ধৈর্য ধরতে হবে। মানুষ তো আমরা, পৃথিবীর শ্রেষ্ঠ জীব, অধৈর্য হলে হবে না। সচিন তেন্ডুলকর আমার আইডল, তিনি বলেছিলেন, আই ক্যান নট বিলিভ ইন ট্যালেন্ট। আমি ট্যালেন্টে বিশ্বাসী নই। আই এম বিলিভ ইন হার্ড ওয়ার্কিং, ডিসিপ্লিন, ডেডিকেশন। কোথায় ডেডিকেশন? আমাদের কোনো কাজেই ডেডিকেশন নেই। শুধু আমরা হাটাকা 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 করে মরছি। শিক্ষা কখনো হাটাকা হাটাকা করতে শেখায় না। শিক্ষা শেখায় ডেডিকেটেড হতে হবে। ইউ হ্যাভ টু বি ডেডিকেটেড। এই 2-3 দিন আগে মেয়েরা বিশ্বকাপ জয় করলো, ডেডিকেশন। এতে লাইফ হিস্ট্রি পড়বেন, চোখে জল বেরিয়ে যাবে আপনার। সবটা জানি না, চেষ্টা করছি শেখার, জানার, বোঝার। ডেডিকেশন রাখতে হবে, তবেই তো শিক্ষিত আমি। এই ডেডিকেশন হবো, মানুষ হয়ে উঠতে হবে, টু বি ম্যান, হিউম্যান হতে হবে। তা নাহলে জীবন সার্থক। কেন এলাম, কোথায় ছিলাম, কেন এলাম, কোথায় যাব, হু আই অ্যাম, ফিলোজফির 4টে কথা, কোনোটাই জানি না। শুধু ছুটছি আর ছুটছি, রানার ছুটিতে তাই জুম জুম ঘন্টা বাজছে বাজে, মানে ছুটছি, শুধু টাকার পিছনে ছুটেই চলছি, বিরামহীন ভাবে ছুটে চলছি, হাটাকা হাটাকা করে। প্রশ্ন তুলবেন, টাকার কি দরকার নেই? আছে, যেটুকু দরকার খাওয়ার জন্য সেটুকুই হলেই হয়ে গেল, আবার কি আছে? ঈশ্বর আমাকে যা দিয়েছে ঠিক আছে, খেলেই তো কিছু হয় না। আসলে আমি কতটা শিখতে বললাম সেটাই বড় কথা। ঠিকই, আমি মুখের আনন্দ একটু ভালো লাগে, তারপরে তো সব শেষ। কিন্তু যেটা আমি শিখবো মন দিয়ে, ওটাই আমার কাজ, ওটাই আমার আনন্দ। যেতে তো হবেই, যাওয়ার আগে শেষ সময় বলবো যে আমি এসেছিলাম, কিছু শিখেছি, কিছু জেনেছি, কিছু বুঝেছি। বিখ্যাত লোকরা বলে, মানুষ ধরে মানুষ হয়। শিখতে গেলে ভালো মানুষ চাই, ভালো বন্ধু চাই, সৎসঙ্গ চাই। কে দেবে সেটা? ইউ হ্যাভ কাম অ্যালোন, লিভ অ্যালোন এন্ড গো অ্যালোন। তুমি একা এসছো, একা থাকবে, একাই যাবে। তুমি খোঁজো কে ভালো কে মন্দ। তোমাকে ভগবান কি দিয়েছে? একটা একটা সুপার কম্পিউটার দিয়েছে, একটা সুপার কম্পিউটার। উইদাউট মানি পৃথিবীর আর কোনো জীবের নেই। সুপার কম্পিউটার, ব্রেন। সুপার কম্পিউটারের ডেটাগুলো ফেলো, অ্যানালাইসিস করো, বোঝো, জানো কোনটা ঠিক কোনটা ঠিক নয়, হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং। কে বলে দেবে তোমাকে? তুমি তো একা এসছো, আসার সময় কাউকে নিয়ে এসছো। বাকি যেটা করছো এটা ড্রামা। যাওয়ার সময় কেউ তোমার সঙ্গে যাবে না। ভালো মন্দ কি, তোমাকে একটা সুন্দর সুপার, গড হ্যাজ, আল্লাহ হ্যাজ, যিশু হ্যাজ গিভেন এ সুপার কম্পিউটার। ইউ হ্যাভ টু ইউজ দিস। শয়তানি বুদ্ধি করে তো হবে না কিছু, ভালো হতে হবে। এরপরে আমরা আসছি সংস্কৃতির ক্ষেত্রে। আমাদের সময় কম, কারণ শিক্ষার কোনো ওই 1 ঘন্টা 2 ঘন্টা 10 ঘন্টা দিয়ে হয় না। আমাকে বেঁধে দেওয়া হয়েছে 10টা থেকে 11টা, আমাকে সারা দিন সারা রাত বলতে বলুন, বলবো। কারণ আমি বড় পণ্ডিত নয়, কিছুটা শিখেছি, শেখার চেষ্টা করেছি, শেয়ার করছি আপনাদের সঙ্গে। এটা আমার শেয়ার। আপনাদের টিচ করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য আমার সেই ধৃষ্টতা আমার নেই। আমি অত বড় পণ্ডিত হতে পারিনি। আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি, কাউকে হার্ট করছি না, কেউ অন্যভাবে নেবেন না। তো এবার আমরা সংস্কৃতির ক্ষেত্রে আসি। সংস্কৃতিটা কি? শিক্ষা হচ্ছে সংস্কৃতির অংশ। এই সংস্কৃতিটা অর্জন করতে হয়। সেটা হচ্ছে যেমন শিক্ষা, যেমন ধর্ম, বিশ্বাস, এগুলো হচ্ছে সংস্কৃতি, যেটা আমাদের চিরাচরিত চলে এসছে। সেটাকে আরো বেশি ভালো করে ফ্লাওয়ারিশ করতে হবে।
আমাদের দেখতে হবে সেখানে কোনো ভুল ত্রুটি আছে কিনা। ধর্ম এগুলো আমাদের সংস্কৃতি। তো আজকে আমি কেন ধর্ম নিয়ে আমি বিভেদে যাব? আজকে এই জন্মে আমি হিন্দু হয়ে জন্মেছি, আগামী জন্মে আমি মুসলিম হয়ে জন্মাতে পারি, আমি খ্রিস্টান হয়ে জন্মাতে পারি, বৌদ্ধ হয়ে জন্মাতে পারি। ধর্মটা তো ম্যান মেড, নট গড মেড। গড মেড দ্য ম্যান অ্যান্ড ম্যান মেড দ্য রিলিজিয়ান, তার নিজের সুবিধার জন্য, তার নিজের স্বার্থের জন্য। সময় নেই এখানে, তাহলে আমি বলতাম আসলে মানুষ একটা রুট থেকে এসছে। পরে আবার সময় পেলে তখন বলবো একই জায়গা থেকে আমরা এসেছি, এসে পৃথিবীর সারা জায়গায় ছড়িয়ে পড়ে বিভিন্ন ক্লাইমেটের জন্য তাদের চেহারা আলাদা হয়েছে, তারা ভাষা আলাদা হয়েছে, ধর্ম আলাদা হয়েছে, আসলে আমরা একটা জায়গা থেকে এসেছি। তো তারা ধর্ম বানিয়েছে, ঠিক আছে, করুক না, তাদের ভালো লাগছে, যার যেটা ধর্ম ভালো লাগছে করুক। আমার সেখানে যন্ত্রণা কোথায়? আমার যদি প্রকৃত শিক্ষাই থাকে, আমি কেন যন্ত্রণায় ভুগবো? যে যেটা ধর্ম করছে, ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্য রিলিজিয়ান। ধর্মকে শ্রদ্ধা করা, সংস্কৃতিকে শ্রদ্ধা করা, এটা শিক্ষিত লোকের ধর্ম। আমার দুর্গাপুজো ভালো লাগছে আর অন্যটা ভালো লাগছে না, এটা কিসের শিক্ষা? এটা শিশুদের শিখাতে হবে প্রথম থেকে, আমরা শিখাচ্ছি না। অপরাধটা আমাদের। প্রথম থেকেই তাদের মধ্যে একটা বিভেদ তৈরি করে দিচ্ছি আমরা। ও বড় লোকের ছেলে, ওখানে বুঝবি না, ওর সঙ্গে টিফিন টিফিন শেয়ার করবি না। হোয়াট ইজ দিস? ও ভালো নয়, মানে ভালো কথা আমরা শিখাতে শিখিনি। প্রথম থেকেই শিশুদের ঠিক পথে নিয়ে যেতে হবে, তাদের সঙ্গে বন্ধুর মতো মিশতে হবে, তাদের বোঝাতে হবে সবাই আমরা উই আর ইন দ্য সেম বোট, একই নৌকার যাত্রী। আমাদের লক্ষ্য মুক্তি। আমাদের লক্ষ্যটা কি? 100 তলা বাড়ি করা, 100 কোটি টাকা করা? আমাদের লক্ষ্য হচ্ছে মুক্তি, মোক্ষ, যেটা গৌতম বুদ্ধ বলেছিলেন, নির্বাণ লাভ। সেটাই যদি না হলো, 100 তলা বাড়ি করেই বা কি হবে, আর 100 কোটি টাকা দিয়েই বা কি হবে? মুক্তি কোথায় আমাদের? আমরা তো জালে আটকে আছি। কিসের জাল? ধর্মীয় জাল, সামাজিক জাল, অর্থনৈতিক জাল, পারিবারিক জাল, রাজনৈতিক জাল। শুধু জালে আমাদের চারিদিক থেকে আটকে রেখেছে, বেরোনোর ক্ষমতা নেই। যন্ত্রণার যন্ত্রণা। রামকৃষ্ণদেব বলেছিলেন পরিবার হচ্ছে সবচেয়ে বড় সাধন ক্ষেত্র। ওই পলায়ন বৃত্তি করলে হবে না। সব জ্বালা যন্ত্রণা ফেলে, ছেলে মেয়ে বউ ফেলে দিয়ে আমি হিমালয়ে গিয়ে আমি সাধনা করলাম, ওই পলায়ন বৃত্তি চলবে না। রামকৃষ্ণদেব বলেছেন যে সংসারটা যে সাধন ক্ষেত্র, এই জ্বালার মধ্যে থেকে তোমাকে রেকটিফাইড হতে হবে। কাদার মধ্যে থেকে পাকাল মাছের মতো থাকতে হবে। সবাইকে নিয়ে থেকে যদি তুমি জীবনকে সার্থক করতে পারো, সাধক হতে পারো, তবেই তোমার জীবন সার্থক। ছেলে মেয়ের যন্ত্রণা, স্বামী বউয়ের যন্ত্রণা, স্বামীর যন্ত্রণা, অর্থনীতি, এগুলো তো থাকবেই। ইট ইজ এ পার্ট অফ লাইফ। পালিয়ে গেলে হবে না। এই পালিয়ে যাই মানে কি, কেঁদে ফেলি মানে কি, ধৈর্য হারাই মানে আমাদের প্রকৃত শিক্ষা হয়নি। সেই জীবনের শুরু থেকে জার্নি করে এসেছি, কেউ আমাদের এই শিক্ষাটা দেয়নি। সব চাকরি পেল না। শিক্ষার সঙ্গে কোনো চাকরির সম্পর্ক নেই। এডুকেশন যদি আপলাইন হয়, শিক্ষা হচ্ছে ডাউন লাইন, দুটো আলাদা লাইন। আর আমরা যারা বড় হয়েছি সবসময় ভাবছি আমার ছেলে আমার মেয়েকে শিক্ষিত করে দিয়ে আমি ব্যাংকে, রেলে চাকরি পাইয়ে দেব। চাকরির সঙ্গে শিক্ষার কোনো রিলেশন নেই। শিখতে হবে, শিখবো, চাকরি পেলে পাবো, না পেলে পাবো না। যন্ত্রণা করে লাভ নেই, কাউকে দোষারোপ করে লাভ নেই। আমার যেটা ব্যালেন্স শিট সেটাই আমার থাকবে। আমার ব্যাংকে টাকা নেই, আমি গিয়ে
ম্যানেজারকে বলবো টাকা দিন, হবে? আমার ব্যালেন্স শিট কোথায়? কর্মফল কোথায়? পুণ্য অর্জন কোথায়? তবেই তো আমি, যদি আমার ব্যালেন্স শিট থাকে, যদি আমি পুণ্য অর্জন করে থাকি শিক্ষার ক্ষেত্রে, পুণ্য বলতে আমি শিক্ষিতর কথা বলছি, ওই মানে তীর্থক্ষেত্রে গিয়ে পুজো দিলাম আর আমি পুণ্য পেয়ে গেলাম, হোয়াট ইজ দিস? এইগুলো কি? আমি জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, জীব সেবা শিব সেবা। জীবকে সেবা করো, গরিবকে সেবা করো, তাকে শ্রদ্ধা করো। তোমার কোনো, আমার, এটা আমার লজিক, আমার বিশ্বাস। তাহলে আমাকে কোথাও আর যেতে হবে না, কোনো ধর্মক্ষেত্রে যেতে হবে না। হুম। তো এটা হচ্ছে আমাদের সংস্কৃতি। সংস্কৃতিকে রেসপেক্ট করতে হবে। শিক্ষিত মানুষ সংস্কৃতি রেসপেক্ট করবে না? রীতিনীতিকে রেসপেক্ট করতে হবে, ধর্মকে রেসপেক্ট করতে হবে। এই যে মানসিকতা, সেটা আমাদের শিখতে হবে। সেটা কোথাও শেখানো হচ্ছে না এখন। তাই শিক্ষাটা এখন গেল গেল র্যাপ উঠেছে, কিছুই যায়নি। পদ্মেও, কাদায়ও পদ্ম, মানে পঙ্কেও পদ্ম ফোটে। জন্ম হোক যেটা সেটা, কর্ম হোক ভালো। অন্যকে দেখার দরকার নেই, নিজেকে দেখতে হবে। নো দাই সেলফ, ডোন্ট লুক ব্যাকওয়ার্ড, অলওয়েজ লুক ফরওয়ার্ড। পেছনে তাকিও না, সামনে তাকাও। ওভার লুকিং, ওভার হেয়ারিং, দেখেছো দেখোনি, শুনেছো শুনো না, এই শিক্ষা নিতে হবে। কে গালাগালি দিচ্ছে সেটা ওর কাজ, যে মিথ্যা কথা বলছে সেটা তার শিক্ষা। আমি কেন মিথ্যা কথা বলবো? গালাগালিটা শুনেছি আমি, কিন্তু শুনিনি। একটা খারাপ কাজ আমি দেখেছি, কিন্তু দেখিনি। দ্যাট ইজ রিয়েল এডুকেশন। নিজেকে সেই জায়গায় আনতে হবে। এবার টাইম প্রায় হয়ে এসছে, আমরা এবার একটু ঐতিহ্যের কথায় যাই। আমাদের ঐতিহ্য, কালচার আর ঐতিহ্য এক নয়। কালচার হচ্ছে অর্জন করতে হয়, আর ঐতিহ্য হচ্ছে পরম্পরা, যেটা হয়ে আসছে। তাজমহল আমাদের ঐতিহ্য, স্থাপত্য শিল্প, ইন্ডিয়া গেট, স্থাপত্য শিল্প। ধর্ম, উৎসব, রীতিনীতি, ভিক্টোরিয়া মেমোরিয়াল, মনুমেন্ট, এগুলো আমাদের স্থাপত্য শিল্প। এগুলো আমাদের দেশের সম্পদ। এই ঐতিহ্যকে আমাদের, উই হ্যাভ টু রেসপেক্ট দ্য হেরিটেজ। খুশি হলো ভেঙে দিলাম, খুশি হলো নষ্ট করে দিলাম। ভেঙে ফেলা খুব সহজ, কিন্তু গড়া খুব কঠিন। আমাদের যে ঐতিহ্য আছে, যে রীতিনীতি আছে, যে উৎসব আমাদের রয়েছে, যে যেমন উৎসব করে করুক না। এত যন্ত্রণা কিসের? কিসের শিক্ষা নিয়েছো? করুক না, ওটা ও জন্মসূত্রে ওটা ও করছে, উৎসব করুক। ও ধর্ম পালন করছে, করুক না। আমার কোথাও অসুবিধা? এই শিক্ষাটা নিতে হবে, উৎসবকে গুরুত্ব দিতে হবে। ইউ হ্যাভ টু রেসপেক্ট টু দা উৎসব, স্থাপত্য শিল্প, যে ঐতিহ্যগুলো আছে, যে রীতিনীতি আমাদের সমাজে আছে। আমি তো সমাজে বাস করছি, তাহলে সমাজের রীতিনীতি আমি মানবো না? ভেঙে দেবো? বড় পণ্ডিত হয়ে গেছে আমি? আমার অপছন্দ হতেই পারে, কোনো রীতি যদি আমার অপছন্দ হয়, হতেই পারে, ম্যান টু ম্যান। কিন্তু আমি সযত্নে সেটা এড়িয়ে যাব, কাউকে বুঝতে দেবো না। দ্যাট ইজ লার্নিং, দ্যাট ইজ এডুকেশন। আমাকে এড়িয়ে যেতে হবে সযত্ন ভাবে। আমার কোনো ক্রিটিসিজম করা চলবে না। ক্রিটিসিজম শিক্ষার অঙ্গ নয়, পার্ট। এটা শিক্ষার পার্ট নয়। এই ক্রিটিসিজম করা, অন্যের ত্রুটি ধরা, এগুলো অত্যন্ত গর্হিত, এটা শিক্ষার মধ্যে পড়ে না। আমরা সবসময় মননশীল হব, মানবিক হব,
মানুষকে শ্রদ্ধা করব, বিনয়ী হব, মা বাবাকে বেশি বেশি করে শ্রদ্ধা করব। যারা পৃথিবীতে মা বাবাকে শ্রদ্ধা করেন তারা কোনোদিনই, মা বাবাকে শ্রদ্ধা করা এটা একটা শিক্ষা, লিভিং গড। দুর্গার 10টা হাত, একটা মেয়ের কখনো 10টা হাত হয়? কল্পনা, বিলিভ। ধর্ম ইজ এ বিলিভ, বিজ্ঞান ইজ এ সায়েন্স অ্যান্ড কজ অ্যান্ড সায়েন্স, কজ অ্যান্ড এফেক্ট। সায়েন্স ইজ নাথিং বাট এ কজ অ্যান্ড এফেক্ট। দুর্গার 10টা হাত আমি মানছি না, কিন্তু আমার হোক না, এটা চলে এসছে, আমাকে মেনে নিতে হবে। শিব, দুর্গা, লক্ষ্মী, আমরা দেখিনি এগুলোকে, কিন্তু পুজো করছি। সরস্বতী, সরস্বতী বলে কেউ ছিলই না, সরস্বতী একটা নদী ছিল, সেটা আমি জেনেছি। কিন্তু সরস্বতী পুজো হচ্ছে, হোক, আমার সমালোচনার কোনো প্রয়োজন নেই। যার বিশ্বাস সে থাক না, সে শিখেছে, তার বিশ্বাসটা নিয়ে সে থাকুক। আমি তার বিশ্বাস ভঙ্গ করতে যাব কেন? সাইলেন্স থাকি, একটু ইন্ট্রোভার্ট থাকি। অত এক্সট্রোভার্ট হয়ে লাভটা কি? অত চিড়িং মিড়িং করে আমি বিরাট কিছু জানি বলে লাভটা কি আছে? আমি যে পয়েন্টটা বলতে চাইছি, দুর্গা, শিব, লক্ষ্মী, এরা আমাদের ঐতিহ্য, ঠিক আছে, আমাদের হিন্দু সমাজে, কিন্তু তাদের আমরা দেখিনি। কিন্তু যাকে দেখেছি আমরা, লিভিং গড, দুইজন লিভিং গডকে দেখেছি আমরা, জীবন্ত দেবদেবী। কে সে? আমার বাবা এবং মা, যার জন্য আমি পৃথিবীতে এসেছি। কেউ আনেনি আমাকে। উই হ্যাভ টু রেসপেক্ট দ্য লিভিং গড, দ্যাট ইজ মাই ফাদার অ্যান্ড মাদার। দ্বিতীয় হচ্ছে, দেশকে ভালোবাসতে হবে, পেট্রিয়ট হতে হবে। আমি কোন দেশে আছি? ভারতে। ভারতের জলবায়ু, ভারতের চাল ডাল সবকিছু খেয়ে আমি ছোট থেকে বড় হই। ভারতের হাওয়া বাতাস, ভারতের মানুষের বন্ধুত্ব, ভারতের রেল, ভারতের ট্যাক্সি, ভারতের সবকিছু আমি ইউজ করে আজকে এত বড় হতে পেরেছি। আমার দেশকে ভালোবাসবো না আমি? তাহলে কিসের জন্ম আমার? দেশকে যতটুকু আমার পক্ষে রেসপেক্ট করা, সেটুকু আমাকে করতে হবে। এখানেও অনেকে প্রশ্ন করবেন, ভাই বলে যাচ্ছ তো বেশ সহজ কথা, তুমি কি জানো পৃথিবীতে কত সমস্যা আছে? তোমার এই কথায় কি সমস্যা মিটবে? আমি জানি সেটা হবে না। এখানে আমাকে গুরুদেবকে ডেকে আনতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বলেছিলেন, ওরে পাগল, তোর হাতে নেই ভুবনের ভার। গোটা পৃথিবীর ভার তোকে নিতে হবে না, যতটুক সম্ভব সেটা কর, সেটা আমাদের করতে হবে। তৃতীয় হচ্ছে বিশ্বকে ভালোবাসা, সারা পৃথিবীকে ভালোবাসতে হবে। আমাদের যে ধারণা আছে, যে শিক্ষা, আপনাদের সঙ্গে আমার নাও মিলতে পারে। আমাকে কি দমদমে পাঠিয়েছে ঈশ্বর? আমি হিন্দু বলে ঈশ্বর বলছি, যে যারা মুসলিম তারা আল্লাহ বলবেন। আমি সবাইকে এক মনে করি, আমার মধ্যে কোনো ভেদাভেদ নেই। আই হ্যাভ টু রেসপেক্ট অল। তা ঈশ্বর কি আমাকে দমদমে পাঠিয়েছে? যদিও আমি একসময় গ্রামে ছিলাম, এখন দমদমে থাকি। আমি এটা বিলিভ করি না। আমি মনে করি ঈশ্বর আমাকে পৃথিবীতে পাঠিয়েছে। আমি পৃথিবীর সন্তান, আমি পৃথিবীর সন্তান। অতএব পাকিস্তান বলুন, বাংলাদেশ বলুন, জাপান বলুন, অস্ট্রেলিয়া বলুন, ওটা আমারই। ঘটনাচক্রে দেশ ভাগ হয়েছে, দেশের একটা সীমানা পড়েছে, কিন্তু আল্লাহ বা ঈশ্বর, গড কিন্তু বলে দেয়নি যে তুমি ভারতে, পাকিস্তান তোমার নয়। ওটা তো পৃথিবী। পাকিস্তান কি পৃথিবীর বাইরে? বাংলাদেশ কি পৃথিবীর বাইরে? জাপান কি পৃথিবীর বাইরে? গোটা পৃথিবীটাই আমি, যেটা রবীন্দ্রনাথ ভাবতে পেরেছিলেন। কারণ রবীন্দ্রনাথ ছিলেন হিউম্যান, মনুষ্যত্বের বিকাশ ঘটেছিল। বাবা মার 14তম সন্তান, আজকের দিনে হলে তিনি আসেনি না। তিনি বলেছিলেন, আমি গোটা পৃথিবী আমার ফ্যামিলি, আমি বিশ্ব ফ্যামিলির সদস্য। নজরুল ইসলাম বিশ্ব ফ্যামিলির সদস্য। নজরুল শুধু বাংলার জন্য কবিতা লেখেননি,
সাহিত্য রচনা করেননি? লালন ফকির বিশ্ব পৃথিবীর সদস্য। আপনারা ভাবুন কোথায় মনটা গেলে আমরা নিজের পাড়াটাকে নিজের ভাবতে পারি না, আর এরা গোটা পৃথিবী তার এই যে ভাবনা কোথায় পৌঁছালে, মনের স্তরটা কোথায় পৌঁছালে এটা আসতে পারে। লালন ফকির তিনি গান বেঁধেছেন সারা বিশ্বের জন্য, বিশ্ববিখ্যাত। আমি ওখানে পৌঁছাতে পারবো না। আপনাদের প্রশ্ন হচ্ছে আপনি কি পৌঁছে গেলেন? আমি পারিনি, চেষ্টা করছি যতটা এগোতে পারি। মাইলস টু গো, মাইলস টু গো বিফোর আই স্লিপ। অনেক পথ বাকি, অনেক পথ যেতে হবে, অনেক কিছু শিখতে হবে। চেষ্টা করি আপনাদের কাছ থেকে, সবার কাছ থেকে শিখতে। তাই মোদক যে ইনস্টিটিউট, এখানে ওনাদের ডাকে মোদক ট্রেনিং জায়গায় আমি এসেছি। আমার বক্তব্য রাখলাম শিক্ষা বিষয়ে, আংশিক রাখলাম, পুরোটা বলতে পারলাম না। আমাকে বেঁধে দিয়েছে, তো কোমরে দড়ি বেঁধে দিয়েছে যে 1 ঘন্টার বেশি আপনি বলতে পারবেন না। কোমরে দড়ি বাঁধা রয়েছে আমার, আপনারা দেখতে পাচ্ছেন না, আমার কোমরে দড়ি বাঁধা আছে। তো বললাম এরপরে যদি কোনোদিন সময় হয় মোদক আবার ডাকে, কারণ শিক্ষার বিষয় হচ্ছে সমুদ্রের মতো, ও 2-4 ঘন্টায় ওটা হয় না। হ্যাঁ, এটা একটা বিস্তৃত ব্যাপার, এবং এভরি মোমেন্ট আমাদের শিখতে হবে। কাজ থাকবে, যন্ত্রণা থাকবে, ছেলে মেয়ের যন্ত্রণা থাকবে, পারিবারিক যন্ত্রণা, অর্থনৈতিক এই যন্ত্রণা থাকবে, তার মধ্য দিয়ে আপনাকে এগোতে হবে, কারণ শিক্ষা হচ্ছে আলো। লালন ফকির বলেছে সোনার মানুষ হতে হবে। তার মানে কি, এই দামি সোনা দিয়ে আমার গোটা শরীরটা আমি বেঁধে ফেলবো? নট দ্যাট। সোনার মানুষ মানে কি? আলোকিত মানুষ, যে নিজে আলোকিত হবে, অন্যকেও আলোকিত করবে। দ্যাট ইজ সোনার মানুষ হতে হবে, তবেই আপনার জীবন সার্থক। উপরের লোকটা দেখছে তো, আপনারা কি ভাবছেন? যে আমি বিশ্বাস করি, কারণ আমি এখন ফিলোজফিতে এমএ করছি, সপ্তম এমএ, এমএ নাম্বার 7। শিশুর মতো পড়াশোনা করি, কারণ আমি মনে করি আমি শিশু, কিছুই শিখতে পারিনি এখনো। নিউটন বলেছিলেন আমি কিছুই করতে পারিনি, জ্ঞান সমুদ্রের কতগুলো নুড়ি নাড়াচাড়া করছি। একটা নিউটনের মতো লোক যদি এই কথা বলতে পারে, আমি কি, আমি তো নস্যি, শিখছি। তো আমি বিশ্বাস করি যে উপরে একজন আছেন, তিনি সব দেখছেন। যন্ত্রণা হলেও সেটাকে আপনাকে সহ্য করতে হবে। পৃথিবীর কোনো জিনিসই চিরস্থায়ী হয় না। আজকে খারাপ আছেন, আগামী দিন ভালো হতে পারেন। আপনি খারাপ আছেন, আপনার ছেলে ভালো হতে পারে, আপনার মেয়ে ভালো হতে পারে। আপনি স্যাক্রিফাইস করলেন জীবনটাকে, আপনার সন্তান ভালো হবে, আপনার পরিবার ভালো হবে, আপনার রাজ্য ভালো হবে, দেশ ভালো হবে। এই যে বিশ্বাস, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন বিশ্বাস হারানো পাপ। বিশ্বাস হারালে চলবে না, মানুষকে বিশ্বাস করতে হবে, কারণ হিউম্যান মাইন্ড ইজ টেম্পল অফ গড। হিউম্যান মাইন্ড ইজ টেম্পল অফ গড। মানুষের মনের মধ্যেই ঈশ্বরের মন্দির রয়েছে। আলাদা জায়গা মন্দির খোঁজার কোনো প্রয়োজন নেই। আমি কোথাও তীর্থবিত্তে যাই না, আমি এই শিক্ষা তীর্থের মধ্যে ডুবে থাকি। কারণ যদি আমি দুটো অক্ষর শিখতে পারি, তাহলে আমি অন্যকেও শেখাতে পারবো। আমি নিজে না শিখলে অন্যকে শেখাবো কি করে? আমি নিজে যদি লাইটেড না হই, অন্যকে লাইটেড করবো কি করে? আমাকে আগে স্কিলফুল হতে হবে, দক্ষ হতে হবে। অনেকে ওপার থেকে ভাবছেন যে আপনি কি দক্ষ হয়েছেন? না, এখনো হতে পারিনি। মরার আগেও হতে পারবো কিনা জানি না, চেষ্টা করব। যদি মোদক সাহেব বলেন আর একটু বলতে পারি, অনেকটা সময় নিয়েছি। না, খুব জানি না বেশি টাইম আমার থাকবে টাইম না, ওভার কেটে হয়ে যাবে গেছে লাইনটা। এবার। হ্যাঁ, এবার শেষ করবো না বলবো? হ্যাঁ, শেষ করে দিন, কারণ লাইনটা বেশিক্ষণ থাকবে না, কানেকশনটা ওইভাবে সেট করা তো টাইম। হ্যাঁ, আমি আহ মানে আপনাদের শুভেচ্ছায়, ভালোবাসা, ঈশ্বর আশীর্বাদে, বাবা মার আশীর্বাদে আমি এখনো ছাত্র। যদি কাউকে হার্ট করে থাকি, ক্ষমা চেয়ে নিচ্ছি ছাত্র হিসেবে। আমি এখনো পড়াশোনা করি, চেষ্টা করছি শেখার। আমার যে বক্তব্যগুলো রেখেছি, জোরের সঙ্গে রেখেছি। আমি ডিটারমাইন্ড, এটা আমার নিজস্ব মত, অন্যরা আমার মতের সঙ্গে মিলিয়ে ফেলবে না। যদি আমার বক্তব্য ভালো লাগে,
যদি একটু দু একটা কথা আপনাদের জানাতে পারি আমি কৃতজ্ঞ হব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোদক ট্রেনিং এর সঙ্গে যুক্ত থাকুন। এই মোদক ট্রেনিং আমাকে, ইনস্টিটিউট আমাকে যে মানে সুযোগটা, যে প্ল্যাটফর্মটা দিয়েছে আপনাদের সঙ্গে ইন্টারাকশন করার, এর জন্য আমি কৃতজ্ঞ। মোদক ট্রেনিং ইনস্টিটিউটে যারা যারা যুক্ত আছে প্রত্যেকের আমি শুভেচ্ছা, ভালোবাসা জানাই, এবং তাদের পরিবার সুস্থ থাকুক, ভালো থাকুক, আমাকে মনে রাখুক। সবাইকে নমস্কার জানিয়ে, শুভরাত্রি জানিয়ে শেষ করছি। ভালো থাকুন।